শুভ সকাল টিনা। শুভ সকাল আজমির। শুভ সকাল দর্শক, নিশ্চয়ই প্রতিদিনের মতো করে আজকেও ভালো আছেন, আমরাও ভালো আছি এবং আপনাদেরকে আরেকটু ভালো রাখার জন্য আমাদের প্রতিদিনের প্রয়াস সকালবেলার আয়োজন সকালের বাংলাদেশে আমরা সাইন ইন করলাম। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আজমির হাসান কনক এবং আমি টিনা নন্দীও থাকবো। আর পুরো অনুষ্ঠান জুড়ে যেহেতু আমরাও থাকবো, নিশ্চয়ই আপনারাও এতক্ষণে বসে গেছেন আমাদের সাথে, কারণ আমরা কিন্তু এখানে আপনাদের সকাল একটু গুছিয়ে দিতেই বসে থাকি। তাই জন্য আপনাদের উপস্থিতি আমাদের সাথে থাকাটাও খুবই প্রত্যাশা আমাদের। ঠিক তাই। এবং আজকে সকালবেলাটাও আপনার কেমন কাটছে আমাদের যথেষ্ট আগ্রহ আছে সেদিকে। আমরা জানতে চাই যে কেমন কাটছে আপনার সকালবেলা, কেমন লাগছে সকালের বাংলাদেশ। এই অনুষ্ঠান চলাকালীন সময় যে কোনো সময় আপনি কিন্তু সেটা জানাতে লগ ইন করতে পারেন ফেসবুকে, facebook.com/সকালের বাংলাদেশ। এবং প্রতিদিন আমাদের যে আয়োজনগুলো থাকছে, আজকেও সেই আয়োজনগুলোই আছে, একটু যোজন বিয়োজন সামান্য থাকতে পারে। এবং দর্শক, একটা কথা বলতে চাই যে যারা এখনই বাসা থেকে বের হবেন, প্রচণ্ড কুয়াশা দেখে আসলাম, প্রচণ্ড। যারা ব্যক্তিগত ট্রান্সপোর্ট নিয়ে বের হচ্ছেন, নিজে ড্রাইভ করলে বা ড্রাইভারকে দিয়ে ড্রাইভ করানো কোনো চিন্তা থাকলে অবশ্যই বাড়তি সতর্ক আপনাকে হতেই হবে, কারণ প্রচণ্ড পরিমাণ কুয়াশা, 20 ফিট সামনে কি আছে দেখা যাচ্ছে না। দয়া করে সাবধানে থাকবেন, ফগ লাইট হেডলাইট জ্বালিয়ে আপনারা পথ চলবেন। সুরক্ষা কামনা করছি আপনাদের। টিনা, আমরা প্রতিদিনের যে আয়োজনগুলোর প্রথম যেটা আমরা করি সেটা শুরু করছি। দর্শক, প্রতিদিন আমরা যে আয়োজনগুলো আপনাদের জন্য রাখি তার প্রথম আয়োজনটা হচ্ছে সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে জানিয়ে দিচ্ছি আজকে। ঢাকার যে আয়োজনগুলো রয়েছে, আজ প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট JDC পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আজ বেলা 11:30টায় এবং 12টায় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। যারা পরীক্ষার্থী ছিঁড়ে অল দ্য বেস্ট, এবং খুব একটা টেনশন করো না, কারণ টেনশন করে খুব একটা কিছু কাজ হয় না। হোপফুলি সবকিছু ভালোই হবে। ঢাকার আরেকটা আয়োজনের কথা জানাচ্ছি। বাংলাদেশ শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ মরমী শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের 55তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল 11টায় শাহবাগস্থ পাবলিক লাইব্রেরির VIP সেমিনার হলে আলোচনা সভার আয়োজন করেছে। ঢাকার আরেকটি আয়োজন, আজ বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয়েছে শিশু জিহাদের করুণ মৃত্যুতে শোক এবং উদ্ধারকারী তরুণদের সম্মাননা সভা। আর একবার ঢাকার আয়োজন, ওয়াটার এইড ড্রপ এর আয়োজনে ডর্প আজ সকাল 9:30টায় তোপখানা রোডস্থ সিরডাব মিলনায়তনে স্থানীয় সরকার বাজেট, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি খাতে বরাদ্দ ও প্রত্যাশা এই শীর্ষক কর্মশালার আয়োজন রয়েছে। ঢাকার আরেকটি আয়োজনের খবর জানাতে চাই। গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আজ সকাল 10:30টায় জাতীয় প্রেস ক্লাবে উপজেলা ও ইউনিয়ন পরিষদে হস্তান্তরিত এবং হস্তান্তরযোগ্য বিষয়াবলী কার্যকারীকরণ গবেষণার আলোকে পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে। বন্দরনগরী চট্টগ্রামের একটা খবর, মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির ঐতিহাসিক উত্তরাধিকার এই স্লোগানকে সামনে রেখে আজ থেকে রামু খিজারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে 7 দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হচ্ছে। প্রায় 30টি সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান দলীয় পরিবেশনা নিয়ে এই মেলায় অংশ নিচ্ছেন। ঢাকা, কুষ্টিয়া, চট্টগ্রামের বরেণ্য শিল্পীরা অনুষ্ঠানে গান করবেন। চট্টগ্রামের আয়োজনের খবর জানিয়ে দিচ্ছি। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ সন্ধ্যে 6টায় অনুষ্ঠিত হবে উচ্চারক আবৃত্তি কুঞ্জের 2টি শ্রুতি প্রযোজনা। এছাড়া ফিলিস্তিনে প্রায় শতাব্দীকাল ধরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চেতনাশ্রয়ী শ্রুতি প্রযোজনা মন ও মানচিত্রের বিভাজন মঞ্চায়িত হবে। বিভাগীয় শহর সিলেটের একটা খবর, ভাস্কর জালাল উদ্দিনের একক ভাস্কর্য প্রদর্শনীর শেষ দিন আজ। এই প্রদর্শনী বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। যেখানে হবে সেটি হচ্ছে নগরীর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সৈয়দ মুস্তফা আলী অডিটোরিয়ামে। এবারে বিয়ানীবাজারের একটি সংবাদ। বিয়ানীবাজারে সিলেটে বিয়ানীবাজারে জনকল্যাণ সমিতির দ্বিবার্ষিক সভা নগরীর গার্ডেন ইন হোটেলের সম্মেলন কক্ষে সন্ধে 6:30টায় অনুষ্ঠিত হবে। আশা করছি সেখানেও আপনি পৌঁছে যাবেন যদি আশেপাশে থাকেন, ফ্রি থাকেন। টিনা, আজকেও জানিয়ে দিলাম প্রতিদিনের মতো করে। আমরা দর্শক আরও জানতে চাই, আপনাদের এলাকার পর্যন্ত আমরা পৌঁছাতে চাই। যে যে আয়োজনগুলো রয়েছে একদিন আগে অ্যাটলিস্ট যদি আমাদেরকে ফেসবুকের মাধ্যমে জানান, তাহলে আমরা দেশবাসীর সাথে সেই সংবাদটি, সেই আয়োজনটি শেয়ার করতে পারি। আর এই মুহূর্তে আমাদের চলে যেতে হচ্ছে আমাদের দ্বিতীয় আয়োজনে, সেটি হচ্ছে গিয়ে সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া। হাতে তুলে নিচ্ছি পত্রিকা। আচ্ছা,
দৈনিক প্রথম আলো যেটাকে প্রধান শিরোনাম করেছে, নামেই বহিষ্কার, ক্লাস করেন, পরীক্ষাও দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১.৫ বছরে ৫১ জন বহিষ্কার, ৪০ জনই ছাত্রলীগের। তাকে প্রধান শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো। এছাড়া রয়েছে, ট্রেনকে ধাক্কা দিল কভার্ড ভ্যান, নিহত ৬। সেটার একটা সচিত্র প্রতিবেদন রয়েছে। ইটের আঘাতে শিক্ষিকা নিহত। বিক্ষুব্ধ ঘটনা ছাড়া হরতাল ঢিলেঢালা। এবং মানবতা বিরোধী অপরাধের বিচার ইস্যুতে আজহারুলের বিরুদ্ধে মামলার রায় আজ। রাজনীতির কারণে সেবা পাচ্ছে না চট্টগ্রামবাসী। টিনা, শেষ। আচ্ছা, শেষ। যুগান্তরের দু একটা শিরোনাম শুরুতেই কমলাপুরের ট্রেন কাভার্ড ভ্যান সংঘর্ষে যে নিহত ৬ জন সেটাই শিরোনাম করেছে। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেটাও জানাচ্ছে যুগান্তর। আর শিরোনামে আছে, এ মৃত্যুর দায় কার? দুর্ঘটনার দায় চাপানো নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। খোলা ছিল রেলগেট, আর ওরা আর ফিরবে না, এরকম ভাবেও একটা শিরোনাম রয়েছে যুগান্তরে। এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে, জেএসসি এবং জেডিসি প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার ফল আজ। আর এরপরে, হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ, নিহত ১, সারা দেশে আটক ৩৫৯। রাজপথে নেই বিএনপি নেতারা, এরকম একটা শিরোনাম এসছে যুগান্তরে। আর এরপরে শেষ পাতায় চলে যাই, শেষ পাতা থেকে একটা পড়তে চাই। যেটা পড়ছি সেটা হচ্ছে, রাজনৈতিক অঙ্গনে আসছে নতুন চমক, সোহরাওয়ার্দীতে জাতীয় পার্টির মিলিয়ন ম্যান শো ১ জানুয়ারি। এটা জানাচ্ছে যুগান্তর। আচ্ছা, দৈনিক সমকালের প্রধান উল্লেখযোগ্য শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। রাজধানীতে ট্রেন কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৬, প্রধান শিরোনাম এটি দৈনিক সমকালের। এবং ছবিটি দেখে ভয়ঙ্কর অবস্থা যারা দেখতে পাচ্ছেন। কাভার্ড ভ্যানটা একদমই ভেঙে গেছে এবং ট্রেনেরও কিন্তু খুব ক্ষতি হয়েছে এবং ৬ জন মানুষ মারা গেছে। হরতাল ডেকে এবারও মাঠে নেই বিএনপি, এটাও একটা শিরোনাম। এছাড়া যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল, আজহারের রায় আজ। সহিংসতার শিকার, এরকম একটা সংবাদ ছেপেছে যেখানে দুটি সংবাদ রয়েছে। পিকেটারদের ইটে প্রাণ গেল শিক্ষিকার, মৃত্যুর সঙ্গে লড়ছেন জাবি মানে ছাত্র অয়ন। এবং প্রতারক চক্রের প্রযুক্তির ফাঁদ, ভারতের ভিসা পেতে সমস্যা হচ্ছে। এটা নিয়ে অনেকদিন ধরেই অনেকে আলোচনা করছে, ফেসবুকে ঝড় উঠেছিল। টিনা জানিয়ে দিলাম। ব্যাস। আচ্ছা, দৈনিক ইত্তেফাক থেকে দু একটা শিরোনাম। শুরুতেই কমলাপুরের এই অ্যাক্সিডেন্টের খবর। কমলাপুরের কাভার্ড ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৬। আর জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল আজ, এটাও জানাচ্ছে। পিকেটারের ঢিলে শিক্ষিকা নিহত, এটাও শিরোনাম। আর আবারও উত্তপ্ত আসাম, সেনা জঙ্গি গোলাগুলি, নিহত ৩, ২টি জঙ্গি ক্যাম্প ধ্বংস, এটাও জানাচ্ছে ইত্তেফাক। আর শেষ পাতায়, জন্মশতবর্ষে শিল্পাচার্য জয়নুল স্মরণ। আর এরপরে, এয়ার এশিয়ার নিখোঁজ বিমান সাগরের তলে, বিস্ময়বোধক চিহ্ন দিয়ে একটা শিরোনাম। ব্যাস। আচ্ছা, দৈনিক জনকণ্ঠের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। হরতাল ফ্লপ, নোয়াখালীতে পিকেটারদের হামলায় স্কুল শিক্ষিকা নিহত। বোমাবাজি, গাড়ি ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা সত্ত্বেও সারা দেশে যান চলাচল সহ সবকিছু ছিল স্বাভাবিক, এটাকে প্রধান শিরোনাম করেছে দৈনিক জনকণ্ঠ। এছাড়া রয়েছে, কমলাপুরে ট্রেনে কভার্ড ভ্যানের ধাক্কা, নারী সহ হত ৬। এছাড়া, হরতালের নামে আবার হত্যা, আবার আগুন দিয়ে পোড়ানো, এটাকেও একটা শিরোনাম করেছে। এছাড়া, অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে না চীন। উল্লেখযোগ্য শিরোনামগুলো জানিয়ে দিলাম। আচ্ছা, সর্বশেষ যেটা থেকে দু একটা শিরোনাম পড়ছি সেটা হচ্ছে দ্য ডেইলি স্টার। শুরুতেই কাভার্ড ভ্যান ট্রেন অ্যাক্সিডেন্টের খবর বলছে, 6 কিল্ড অ্যাজ লরি কোলাইডস উইথ ট্রেন। আর এরপরে হরতাল প্রসঙ্গে বলছে, হরতাল ভায়োলেন্স টেক্স স্কুল টিচার্স লাইফ। আর এরপরে, আইজ অন 5 প্রায়োরিটি এরিয়াজ, এটা চায়না আইডেন্টিফাই করেছে ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশে, সেটা শিরোনাম করেছে দ্য ডেইলি স্টার। মোটামুটি কমন ইস্যুতেই সবগুলো পত্রিকা, মানে একটা দুর্ঘটনা ঘটেছে গতকালকে, নিহত ৬ জন, সেটা একটা শিরোনাম হয়ে উঠে এসছে। হরতাল প্রসঙ্গ, সেটাই মোটামুটি ভাবে এগুলোই ছিল শিরোনামে। আর এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি অতিথিদের সাথে নিয়ে ফিরছি, আপনারাও সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে স্বাগত জানাচ্ছি। দেখছেন আমাদের প্রতিদিনের সকালবেলার আয়োজন সকালের বাংলাদেশ।
আর আজকে আমাদের সাথে অতিথিদেরও রয়েছেন। অতিথিদের সাথে পরিচিত হওয়ার আগে একটু জানাতে চাই যে আজকে কিন্তু আমাদের মানে অনেক বছর আগ থেকে এই দিনটাতে আমরা বুকে একটা ক্ষত অনুভব করি। এই দিনটা আসলে সেই ক্ষতটা আরও বেশি আমাদেরকে বেদনা দেয়। প্রতিটা সময়ই আমরা তার অনুপস্থিতি কিন্তু লক্ষ্য করি। তো কার কথা বলছি সেটা এখনই পরিষ্কার হয়ে যাবে। চলুন আমরা একটা প্যাকেজ দেখে নিই, তাহলে আপনি বুঝতে পারবেন। গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে তায়ারে ভূতি গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে তায়ারে যেদিন গাড়িয়াল উদান নারীর মন রুইরা রয় রে। দেখে ফেললাম আমরা যারা আমাদের অ্যাটলিস্ট লোকজ গানের সাথে লোকজ সংস্কৃতির সাথে যারা পরিচিত তারা চিনে গেছেন আমরা কার কথা বলছি, কার কথা বলছিল আজমির এতক্ষণ ধরে। ভাওয়াইয়া গান যিনি টিকিয়ে রেখেছেন, ভাওয়াইয়া সম্রাট যাকে বলা হয় আব্বাস উদ্দিন, ওনার ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ। আর ওনার মৃত্যুবার্ষিকী নিয়ে ঠিক নয়, ওনাকে নিয়ে, ভাওয়াইয়া নিয়ে, বাংলার লোকগান নিয়েই কথা বলতে আমরা আমাদের স্টুডিওতে আজ দুজনকে পেয়েছি। আজমির একটু আলাপটা করিয়ে দাও। আমাদের সাথে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন এ.কে.এম. মুস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ভাওয়াইয়া অঙ্গন, এবং তার ঠিক পাশেই যিনি রয়েছেন তিনি হচ্ছেন সালমা মুস্তাফিজ, ভাওয়াইয়া শিল্পী। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং শুভ সকাল। শুভ সকাল। নিশ্চয়ই ভালো আছেন আপনারা? অনেক ভালো আছি। আচ্ছা, আজকে যেহেতু একটা চমৎকার দিন, এই মানে ওনাকে মনে করার মতো একটা দিন, এই দিনে আমরা ওনাকে নিয়ে অনেক আয়োজন করি। সেই দিক থেকে বলবো যে আজকের মানে শুরুতেই কোন একটা আয়োজনের খবর কি আপনি আমাদেরকে দিবেন? আজকে কি কোনো আয়োজন আছে? হ্যাঁ, আজকে আয়োজন আছে ভাওয়াইয়া অঙ্গনের রংপুর বিভাগীয় শাখা, আচ্ছা, রংপুর নিউ ইঞ্জিনিয়ার পাড়ায়। ওখানে বিকেলে একটা আলোচনা অনুষ্ঠান এবং একটা গানের অনুষ্ঠান রংপুরে সেটা? রংপুরে। আচ্ছা, ভাওয়াইয়া অঙ্গনের কথা বলছিলাম, এটা আপনাদের প্রতিষ্ঠান, ভাওয়াইয়া নিয়ে একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা সম্পর্কে একটু শুনবো, এটা কি নিয়ে কি করে? 2005-এ আমরা এটা প্রতিষ্ঠা করি। 5-এ? আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাওয়াইয়া গানের সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা এবং প্রশিক্ষণ। এই ভাওয়াইয়াকে ব্যাপকভাবে আরো জনপ্রিয় করতে চাই। আচ্ছা। এবং আমরা আমাদের প্রধান টার্গেট হচ্ছে আমরা ভাওয়াইয়া ভবন বানাতে চাই রংপুর এবং ঢাকায়। আপনি ভাওয়াইয়া ভবনে গেলেই চাওয়া মাত্র আব্বাস উদ্দিন সাহেবের সব গান পেয়ে যাবেন, তার ছবি, তার হাতের লেখা, মানে যে কোনো শিল্পীর, যে কোনো ভাওয়াইয়া শিল্পীর যে কোনো তথ্য আপনি চাওয়া মাত্রই আমরা আপনাকে সরবরাহ করতে চাই। এটা টার্গেট। আচ্ছা, এই টার্গেট নিয়েই এগোচ্ছি। আমরা এগিয়েছি অনেক দূর। রংপুরের একটা জমি আমরা 94 থেকে ব্যবহার করছিলাম। জমিটা ভাওয়াইয়া অঙ্গনের নামে লিজ হয়েছে। ওই চত্বরে ভাওয়াইয়া গানের স্কুলের ঘর নির্মাণ করে দিয়েছেন আমাদের বর্তমান সরকার। আচ্ছা। আবু আলম শহীদ খানের তত্ত্বাবধানে এই জায়গাটা লিজ হয়েছে এবং সেখানে 5 লাখ টাকায় গৃহ নির্মিত হয়েছে। সেখানে ভাওয়াইয়া গানের ক্লাস চলছে। এবং বড় সুখবর হলো, গত বছর আমরা ভাওয়াইয়া উৎসবে ঢাকায় কোনো একজন অতিথির কাছ থেকে 50,000 টাকা অনুদান পেয়েছিলাম। ওই টাকাকে সম্বল করে আমরা রংপুরের ওই চত্বরে আব্বাস উদ্দিন মঞ্চ বানাচ্ছি। আচ্ছা, আমাদেরকে জনতা ব্যাংক 2 লাখ টাকা দিয়েছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 50,000 টাকা দিয়েছেন, আমরা আব্বাসী ভাই মুস্তফা জামান আব্বাসী উনি 1 লাখ টাকা দিয়েছেন। আমরা কাজটা করছি। বাহ। আচ্ছা, তার মানে এরকম চমৎকার একটা উদ্যোগে অনেকেই এগিয়ে এসছেন। আচ্ছা, সংগ্রহশালার কথা বললেন যে এটা একটা সংগ্রহশালা হবে, আপনিও তো গান করেন, আপনার থেকে একটুখানি শুনতে চাই আপনারা এখানে কিভাবে ইচ্ছাটা পোষণ করছেন, কোন কোন জিনিস সংগ্রহ করতে চাচ্ছেন? শুধুমাত্র গানের সিডি নাকি সেটা মানে? শুধুমাত্র গানের সিডি না, গানের বিষয়ে অনেক কিছুই আছে। সংগ্রহশালা, সংরক্ষণ, গবেষণা, গানগুলি পুনরুদ্ধার, সব কিছু গানের ক্ষেত্রে, ভাওয়াইয়া গানের ক্ষেত্রে যা যা প্রয়োজন সবই আমরা সংরক্ষণ করতে চাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের অ্যাচিভমেন্ট কতখানি? আমি আর একটু বলে ফেলি। আব্বাস উদ্দিন আমাদের কমপ্লিট স্যুট আব্বাসী ভাই ওটা আমাকে গিফট করেছেন। আচ্ছা, আমার ঘরে অবহেলায় পড়ে আছে, এটা ভাওয়াইয়া ভবনে থাকতে হবে। আমরা আশা করছি যে দেশের মানুষ নিশ্চয়ই
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সহ রংপুরের জেলা প্রশাসন এবং বিত্তশালী ভাওয়াইয়া মোদি যারা, তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন, এগিয়ে আসছেন, আরেকটু এগিয়ে আসা দরকার। আচ্ছা, তার মানে ভাওয়াইয়া সম্পর্কিত যা কিছু আপনাদের থেকে সম্ভব হয়, আপনাদের দ্বারা সম্ভব হয়, সেই সব কিছু ওখানে সংরক্ষণ করতে চান। করতে চাই। আচ্ছা, তাহলে আজকের একটা দিনে ভাওয়াইয়া নিয়ে এত কথা বলছি, একটুখানি কোনো একটা যে কোনো গানের মুখটা একটু আজকে যেহেতু আব্বাসউদ্দিন সাহেবের মৃত্যুবার্ষিকী, তাকে স্মরণে একটা গান আছে, এই গানের একটু অংশ গাই। আব্বাসউদ্দিন তোমার তুলনা নাই, তোমার সুরে সুর মিলিয়া আমরা ভাওয়া হইয়া গান গাই। এই যে তোমার সুরে সুর মিলিয়া আমরা ভাওয়া হইয়া গান গাই। বাহ, আচ্ছা, এই গানটা নিশ্চয়ই আব্বাসউদ্দিন লেখেননি? এটা আমার লেখা। আচ্ছা, আচ্ছা, খুবই আপনারই লেখা চমৎকার। ছিল। মানে ওটাই আমি ভাবছিলাম ওনাকে যে এটা, নিবেদিত আর কি। হ্যাঁ, এটা তো তার অনেক পরে সৃষ্টি হয়েছে গানটা। একটু আগে আপনি বলছিলেন যে এটা সংরক্ষণ, পুনরুদ্ধার, অনেক কিছু নিয়ে আপনারা মানে কাজ করছেন, কাজ করতে হবে। আসলে আপনাদের কতটুকু আপনারা সফলতা পেয়েছেন? অর্থাৎ আপনাদের সংগ্রহে এখন আব্বাসউদ্দিনের কতগুলো গান রয়েছে, বা আপনাদের আব্বাসউদ্দিন আমাদের সবগুলো ভাওয়াইয়া গান, সব আছে? একটা দুটো ছাড়া সবগুলোই আমাদের সংগ্রহে আছে। আচ্ছা, আচ্ছা, এবার একটু আমি রংপুরে, এটা আপনাদের অঙ্গনটা যেটা হয়েছে, মঞ্চ যেটা হচ্ছে রংপুরে হচ্ছে, তো রংপুরের বাইরে কোনোভাবে আপনারা শাখা করে রংপুরের বা একটু বাইরে ছড়িয়ে বলতে দিতে? না, বিষয়টা হলো আমাদের দেশে কাজের লোকের খুব অভাব। সংগঠন তৈরি হয় কিন্তু কোনো কাজ হয় না। ভাওয়াইয়া নিয়ে আরো সংগঠন আছে, কাজ কম হয়। কাজ করাটা খুবই কঠিন। আচ্ছা, নিবেদিত মানুষ দরকার। সেই নিবেদিত মানুষের যেহেতু খুব অভাব, 92 সালে প্রথম বাংলাদেশের সংগঠনের জন্ম হয়, বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদ রংপুর, আমার উদ্যোগে প্রথম। এর আগে কোনো ভাওয়াইয়ার কোনো সংগঠন ছিল না, ভাওয়াইয়া গানের কোনো স্কুলও ছিল না। আচ্ছা। বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি রংপুর 92 সালে প্রতিষ্ঠা লাভ করে। আমার অনুপস্থিতিতে, আমি বেতারে চাকরি করি, আমি যখন বদলি হয়ে ঢাকায় এলাম, তখন প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেল। বাউন্ডারি ওয়ালের ইট চুরি হলো, ক্লাস বন্ধ হলো, প্রতিদিন গানের আসর বসতো, সেগুলো বন্ধ হয়ে গেল। মানে কাজের লোকের আসলে খুব অভাব। এখন এই অভাবটা, রংপুরের অভাবটা দূর হয়ে যাচ্ছে। ওখানে রণজিৎ বলে একটা ছেলে আছে, আচ্ছা, খুবই জনপ্রিয়, খুব ভালো গান করে, রণজিৎ কুমার রায়। তো এটাকে বাইরে ওকে আমরা কিভাবে- সেক্রেটারি করেছি। রংপুর শাখাটা ভালো চলছে। আচ্ছা, ওখানে জলিল সাহেব আছেন, আচ্ছা, একটু ছোট্ট করে শুনবো, আর একদমই সময় হ্যাঁ, নেই ওখানকার আমাদের। সভাপতি খন্দকার সাইদুর রহমান, এনারা নিবেদিতভাবে করছেন। কিন্তু বাইরে আমরা রংপুরকে আরেকটু এস্টাবলিশ করার পরে অন্যান্য জায়গায় শাখা বাইরে- করার কথা ভাববো। তবে ঢাকায় একটা ভাওয়াইয়া ভবন বানাতে চাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আজকে সকালবেলাটা আমাদের সময় দিলেন, জানালেন। আমরা জানলাম যে ভাওয়াইয়া নিয়েও সংগ্রহের কাজ হচ্ছে, এটা জেনে ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। ভবিষ্যতে হয়তো এই নিয়ে আরো কথা হবে। ধন্যবাদ, ধন্যবাদ যমুনা টেলিভিশনকে, যমুনা টেলিভিশনকে এবং তাদের আপনাদেরকে কর্তৃপক্ষকে পিছনে যারা আছেন এবং সবাইকে। শ্রোতা দর্শকবৃন্দকে আমাদের আচ্ছা, ভালো ভাওয়াইয়া থাকবেন গান থেকে আপনারা। ধন্যবাদ। জি, আপনাদেরকেও ধন্যবাদ অসংখ্য। আর দর্শক, এই মুহূর্তে একটা বিরতি নিয়ে ফেলতে হচ্ছে, যখন ফিরছি নিউজ আপডেট নিয়ে ফিরছি, আপনারা সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ আমাদের এই সকালবেলার আয়োজনে। আর এখানে বসে আমরা আমাদের এই গল্পটা আর একটুখানি আগানোর আগে নিউজ হেডলাইন্স জেনে আসব, যার জন্য এখন নিউজ স্টুডিওতে চলে যাব। আর সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তানভীর, জানিয়ে দেবেন নিউজ হেডলাইন্স। তানভীর, শুভ সকাল। শুভ সকাল টিনা, এবং শুভ সকাল দর্শক আপনাদেরকেও। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি যমুনার আজকের হেডলাইন নিউজে। জামায়াত নেতা এটিএম আজহারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হবে আজ। সোমবার রাতে অভিযুক্ত আজহারকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এর আগে সকালে বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই দিন ঠিক করে দেন। গত বছর 12ই নভেম্বর আজহারের বিচার শুরু করে ট্রাইব্যুনাল। জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ, ধর্ষণ সহ কয়েকটি অপরাধের 6টি অভিযোগ রয়েছে।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। পরীক্ষা চারটিতে অংশ নেয় প্রায় 52 লাখ শিক্ষার্থী। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি দেওয়ার পর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে। এরপরেই শিক্ষা বোর্ড ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং মোবাইল থেকে SMS-এও ফলাফল জানা যাবে। সোমবার রাজধানীর কমলাপুরে ট্রেনের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে 6 জন মারা গেছেন, গুরুতর আহত হয়েছেন আরও 11 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের অনেকেই ট্রেনের যাত্রী বলে জানা গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার কাজে যোগ দেয়। রেলমন্ত্রী মুজিবুল হক ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন। নির্দেশ দেন 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার। রাঙামাটির নানিয়ারচরে চলছে 72 ঘন্টার হরতাল। বাঙালিদের ফলের বাগান আর গাছের চারা কেটে দেওয়ার প্রতিবাদে সোমবার এবং এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে বাঙালি ভূমি উদ্ধার আন্দোলন পরিষদ নামের একটি সংগঠন। তারা পার্বত্য এলাকা অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি সহ বিভিন্ন দাবি তুলে ধরে। মহান স্বাধীনতা দিবস রাতে আধারে উপজাতীয় তানভীর আজম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল লাগাতার হরতাল কর্মসূচি। এদিকে সিলেটে চলছে আধাবেলার হরতাল। মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহরিয়ার হোসেন চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে জেলা এই হরতালের ডাক দেওয়া হয়েছে। হরতালে সকালে মিছিল বা পিকেটিং হয়নি, তবে নগরীর সাগরদিঘির পাড়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছড়ে হরতাল সমর্থকরা। এই সময় আটক করা হয় একজনকে। নগরীতে হালকা যান চলাচল স্বাভাবিক রয়েছে। আবার অনুসন্ধান শুরু হয়েছে ইন্দোনেশিয়ার বিমানের খোঁজে। বৈরী আবহাওয়ার কারণে রাতে স্থগিত করা উদ্ধার অভিযান আবারও শুরু হয়। আজের আওতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক অনুসন্ধানকারী দল, যাতে যোগ দিচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ USS সিমসন। এর সাথে থাকবে অস্ট্রেলিয়া ও ফ্রান্স। এদিকে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে নিখোঁজ বিমানটির পাইলটের সর্বশেষ কথোপকথন প্রকাশ করা হয়েছে। খারাপ আবহাওয়া থাকায় এলাকা এড়িয়ে যেতে অনুমতি চান ওই পাইলট, কিন্তু অনুমতি পাবার কিছুক্ষণ পরেই নিখোঁজ হয়ে যায় বিমানটি। রোববার ক্রু সহ 162 জন আরোহী নিয়ে নিখোঁজ হয় বিমানটি। এবার ব্রিটিশ এক স্বাস্থ্যকর্মীর দেহে ইবোলা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করেছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা। তবে ভাইরাস আক্রান্তের প্রাথমিক পর্যায়ে রয়েছেন তিনি। গ্লাসগোর একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ওই স্বাস্থ্যকর্মীকে। রোববার ইবোলা আক্রান্ত পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন থেকে ফেরেন তিনি। যুক্তরাজ্যে ইবোলা ভাইরাস আক্রান্ত হবার ঘটনা এটি প্রথম। দর্শক, এই ছিল আজকের হেডলাইন নিউজে। ফিরে যাচ্ছি আবারও সকালে বাংলাদেশে টিনা এবং এজমিরের কাছে। টিনা। তানভীর, অসংখ্য ধন্যবাদ। আমরা জানিয়ে দিলেন আমাদেরকে নিউজ হেডলাইন্স। আর এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে আমাদের নিউজ স্টুডিও, নিউজ রুমে যারা রয়েছে প্রত্যেককে শুভ সকাল। আর একই সাথে শুভ সকাল দর্শক যারা এখনই আমাদেরকে জয়েন করলেন কিংবা খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে, বেরোতে হবে জন্যে, তারপরে সময় সুযোগ করে একটু জানাতে পারেন আপনার সকালটা কেমন করে স্টার্ট হলো, কিংবা সকালবেলা সংক্রান্ত, সকালের বাংলাদেশ সংক্রান্ত যে কোনো মতামত যেখানে জানাবেন facebook.com/সকালের বাংলাদেশ। আর যারা বেরোবেন তাদেরকে একটু বলছি, আজ যেহেতু রায়ের একটা ব্যাপার আছে, তাই জন্য রাস্তাঘাটে একটু সাবধানে আর একটু সময় করে বেরোন, যাতে সময়ের আগে পৌঁছে যেতে পারেন এবং রাস্তায় তাড়াহুড়ো না করতে হয়। ঠিক তাই। এবং এর সাথে শুধুমাত্র একটু ভিন্ন প্রসঙ্গ থেকে বলে যাচ্ছি, যেহেতু বাইরে বের হবেন, বাইরে ঠান্ডা থাকবে, কুয়াশা থাকবে, সেক্ষেত্রেও সাবধানতা কামনা করছি। একই সাথে বলছি যে বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, আসুন আমরা শীতার্তদেরকে সহযোগিতা করি। আমরা সাধ্য অনুযায়ী শীতার্তদের জন্য পোশাক দেই। একটা অতিরিক্ত পোশাক একজন শীতার্থের জন্য মানে প্রাণ বাঁচার একটা কারণ হবে। কাজে আসুন আমরা মানবতার দ্বার উন্মোচন করি। আর টিনা, আমরা একটা কাজ করি, বাইরের কথাই যেহেতু অনেকক্ষণ ধরে হচ্ছে, চলো আমরা একটু সকাল দেখে আসি।
আমরা চমৎকার একটা বাংলাদেশের সকালবেলা দেখলাম এবং এই সকালবেলায় চমৎকার কিছু দৃশ্য দেখলাম, মানে সকালটা কেবল আস্তে আস্তে করে বেলা বাড়ছে বেলা এরকম গড়াচ্ছে একটা সময়। সেরকমই। আর আমি না যে অনেক নৌকা নদী পুকুর এগুলো দেখে না আমার সেই ভাটির কথা মনে পড়লো। আর আমরা কিছুক্ষণ আগে আমাদের আব্বাসউদ্দিন আহমেদ সেই ভাটি নিয়েই জীবনযাপন করেছেন, ভাটি এলি গান নিয়ে, ভাওয়াইয়া নিয়ে, লোকজ নিয়ে, মানে পুরো লোকজ সংস্কৃতি নিয়ে যিনি জীবনযাপন করেছেন আমরা স্মরণ করলাম তাকে, আমাদের অতিথিদের সাথেও কথা বলছিলাম। যাই হোক, আরও একবার স্মরণ করছি অমর এই শিল্পীকে। ঠিক তাই। এবং আব্বাসউদ্দিন শুধুমাত্র যে গানেই এগিয়েছিলেন শুধু তাই না, তিনি 1932 সাল থেকে 1937 সাল পর্যন্ত 4টি সিনেমাতেও কিন্তু অভিনয় করেছেন। কাজেই মানুষজন কিন্তু, আমরা যারা দর্শক, মানে আমরা তো দেখতে পারিনি, যারা দেখেছেন তারা ওনার অভিনীত সিনেমাও দেখেছেন। যাই হোক দর্শক, আমরা এবারে চলে যাব রাজশাহীতে। রাজশাহীতে চলুন দেখি আমাদের সহকর্মী সোহরাব কি জানায় আমাদেরকে। সকালের বাংলাদেশের সকল দর্শকদের শুভ সকাল। আমরা আজকে এসেছি রাজশাহীর একটি প্রত্যন্ত গ্রামে, আর এই গ্রামের নামটি হলো পানিহার গ্রাম। আপনারা হয়তোবা আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন এখানে একটি লাইব্রেরি, এবং সেই 1945 সালে প্রতিষ্ঠিত একটি লাইব্রেরি। তাহলে একটাবারের জন্য চিন্তা করে দেখুন যে আসলে 1945 সালে সেই প্রতিষ্ঠিত লাইব্রেরি কতটা সমৃদ্ধ, এবং সেই সময় যে এই গ্রাম অঞ্চলের মানুষ যেরকম বইপ্রেমিক ছিল সে সম্পর্কে আসলে কল্পনাতীত। তো আমরা যদি একটু লাইব্রেরির ভেতরটা আমরা যদি একটু ঘুরে দেখি তাহলে হয়তোবা বুঝতে পারবেন এই লাইব্রেরিটি প্রায় অর্ধশত বছর ধরে কিন্তু অনেকটা অবহেলায় পড়ে রয়েছে। এবং আমরা যদি ভেতরের দৃশ্যগুলো একটু দেখাতে চাই, অনেক পুরাতন বই, এবং এখানকার যে পরিদর্শন বইটি রয়েছে, এই পরিদর্শন বইটি আমরা অনেক আগে এসে দেখেছি। পরিদর্শন বইয়ে অনেক জ্ঞানীগুণী মানুষের কিন্তু তারা পরিদর্শন করেছেন, এবং পরিদর্শন করে তারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছেন। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এখন যে স্টিলের আলমারিগুলো দেখা যাচ্ছে, এগুলো বেশ কিছুদিন আগেই নেওয়া, এবং এই যে অগোছালো এবং ভঙ্গুর প্রায় একটি ভবনের মধ্যে এই লাইব্রেরিটি। এবং এই মুহূর্তে আমরা যে ঘরটিতে ঢুকেছি এটি অনেকটা একটা পরিত্যক্ত ঘর। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন সেই পাকিস্তান আমলের অনেক পুরনো জার্নালগুলো, অনেক মোটা জার্নাল, এই জার্নালগুলোতে এখন তার মানে উই পোকা খেয়ে নিয়েছে। এবং অত্যন্ত দুঃখের বিষয়, কেবলমাত্র অবহেলা এবং অযত্নতার কারণেই কিন্তু এই আজকের এই দামি জার্নাল, একই সাথে অনেক দামি নথিপত্র, বই এখন প্রায় নেই। অনেক বই রয়েছে, অনেক দামি বই রয়েছে যেগুলো একেবারে পড়ার যোগ্যই নয়। তো আমরা মূলত এখানে এসে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো যে একটা সময় ছিল, অনেক নামডাক ছিল এই লাইব্রেরির, এবং অনেক গবেষক, উপমহাদেশের নামি দামি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এখানে আসতেন, এবং তারা গবেষণার কাজে কিন্তু এখানকার বইগুলো পড়ে এবং ব্যবহার করতেন। এবং এখনও কিন্তু দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গবেষকরা কিন্তু আসেন, বিশেষ করে পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য, পিএইচডি ডিগ্রি গবেষণার জন্য তারা এখানে আসেন, এবং এসে এখান থেকে যেসব বই তারা পান সেসব গবেষণা করেন। তবে লক্ষণীয় বিষয় হলো যে অনেক মানুষই কিন্তু এখানে আসেন এবং অনেক কিছুই করেন, কিন্তু তারপরেও কিন্তু এখানে কেউ কোনো অনুদান বলুন কিংবা এই লাইব্রেরি সম্পর্কে কোনো যত্নবান মানুষ কিন্তু এখনও কিন্তু এই লাইব্রেরি কেউই পাননি। তবে একটি বিষয়, সেটি হলো যে এখানকার যিনি থাকেন দায়িত্বে, মোহাম্মদ মঞ্জুর হোসেন, তিনি আমাদেরকে যে বিষয়টি জানাচ্ছিলেন সেটি হলো তারা অনেকবার চেষ্টা করেছেন এই লাইব্রেরির সংস্করণের জন্য, একটু উন্নয়নের জন্য তারা কাউকে জানাবেন, কিন্তু তারপরেও কিন্তু বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। আমি একটু যদি আপনাদেরকে এই মাটির ঘরটিতে নিয়ে যাই, এই মাটির ঘরই মূলত প্রতিষ্ঠাকালীন সময়ে এই মাটির ঘরটি ব্যবহার করা হতো, এবং এই মাটির ঘর থেকেই মূলত যাত্রা শুরু করে এই পানিহার লাইব্রেরি। মাটির ঘরগুলো যদি দেখাই, সেই অর্ধশত বছরের সেই পুরনো মাটির ঘরের মধ্যে বিভিন্ন সেলফ ছিল, কাঠের এবং মাটির বাঁশের নির্মিত সেলফ, এবং সেই সেলফগুলোতে বইগুলো রাখা হতো, এবং যে বইগুলো অযত্ন এবং অবহেলায় এখন সেই বইগুলোর প্রায়
অস্তিত্ব হারাতে বসেছে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে বেশ কতগুলো বেঞ্চ এবং একই সাথে আমরা টেবিলও লক্ষ্য করছি, যেগুলো এখন অনেকটা পড়ে আছে, যেগুলো কাজের যোগ্য না, হয়তো বা এর কোণে কোথাও সাপ পোকামাকড় বাসাও বেঁধে রয়েছে। তো আমরা এখানে কিন্তু আরেকটি ঘর দেখাতে চাই আপনাদেরকে। এই ঘরটি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কত পুরনো এবং কোন সেই 50-এর দশকের যে বইগুলো, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সারি সারি এখানে রাখা হয়েছে, কিন্তু এগুলোর কিন্তু যত্নের ঠিক সেরকম কোনো ব্যবস্থা নেই। এই যে বইগুলো আপনারা যেই দেখছেন, এগুলোই মূলত সেই 50-এর দশকের বই, এবং ভাবলে একবারের জন্য ভাবলে অবাক হবেন যে সেই 50 এবং 60-এর দশকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনেক নামি দামি গবেষক এখানে এসেছেন। এবং আমরা এসে যে পরিদর্শন বই, সেই পরিদর্শন বই আমরা লক্ষ্য করেছি যে বন্দে আলী মিয়া তিনিও এসেছিলেন, কবি বন্দে আলী মিয়া তিনি এসেছিলেন এবং এসে এই লাইব্রেরিটি পরিদর্শন করেছেন। তো আমরা এ পর্যায়ে একটু একজনের সাথে কথা বলতে চাই। এই লাইব্রেরির যিনি এখন সাধারণ সম্পাদক, তিনি হচ্ছেন মোহাম্মদ মঞ্জুর হোসেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে এই লাইব্রেরি দেখাশোনা করে আসছেন, তো এই লাইব্রেরির এই অবস্থা কেন, এমন বেহাল দশা কেন? এটা ওই সরকারের অনুদান না থাকার কারণেই, এবং যেটা পায় সেটা একেবারে স্বল্প, যার জন্যে ওই লাইব্রেরিয়ান এবং ঝাড়ুদার বেতন দিতে পারি না। নিজের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা কাজ করি, যার জন্য এইটা আর কি। তাছাড়া ওই ঘরের ছাদ না থাকার কারণেই বাতাস এবং পানির ঝাপটাই আর কি বই পুস্তক নষ্ট হয়ে গেছে। সেটা তো আপনারা কি কারো কাছে আবেদন করেছেন? আমরা ওই জেলা প্রশাসকের কাছেও আবেদন করেছি, তারপর ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা অনুদান পেতাম। দীর্ঘ 3 বছর থেকে আমরা মোটেই পাই না। হ্যাঁ, কেন পাই না তা জানি না। বিভাগীয় লাইব্রেরিয়ান আসেন, এখানে আসে তথ্য নিয়ে যান, কিন্তু তারপরেই কোনো কিছুই আসে না। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আসলে এখানকার যে সমস্যাটি সেটি হলো যে প্রত্যন্ত গ্রামে হওয়ার কারণে কিন্তু এখানে ঠিক দেখাশোনার সেরকম মানুষটি নেই। তো যাই হোক, আমরা প্রত্যাশা করব আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো বা কোনো সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা অবশ্যই এটি দেখে যদি তাদের একটু করুণার দৃষ্টি যদি এই লাইব্রেরির দিকে ফেলেন, তাহলে এই প্রত্যন্ত অঞ্চলেও যে বই, জ্ঞানের যে আলো ছড়ানোর কথা ছিল, যেটি এখন ছড়াচ্ছে না, তা হয়তো বা আগামী দিনে ছড়াতে পারে। তো যাই হোক, রাজশাহী থেকে এই ছিল আজকের আয়োজন। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। আবারও সবাইকে শুভ সকাল। সৌরভ, আপনাকেও শুভ সকাল। আর একেবারেই তাই, আমরাও আশা করব যে ঊর্ধ্বতনদের দৃষ্টি খুব তাড়াতাড়ি আকর্ষিত হবে এই দিকে, কারণ এরকম একটা লাইব্রেরি যেটা আসলেই দেশের সম্পদ, এটা সংরক্ষিত হোক, এটাই চাইবো। আর দর্শক, আরও একটা বিরতি নিয়ে ফেলছি এবং এই আজকে দিনের আয়োজনের শেষ বিরতি এটা। ওয়েদার আপডেট নিয়ে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন সকালের বাংলাদেশ। আর এই মুহূর্তে আমরা চলে যাব ওয়েদার আপডেট জানতে আমাদের ওয়েদার গার্ল রুবির কাছে। রুবি, শুভ সকাল। শুভ সকাল আজমি, টিনা দুজনকে, এবং সেই সাথে শুভ সকাল সকালে বাংলাদেশের সমস্ত দর্শককে। নেহায়েত হাত ঘড়িটা আবিষ্কার করা হয়েছিল, নতুবা ভোর 6টার সময় ঘুম থেকে উঠে ভাবতাম যে এখন মনে হয় রাত 3টা, আর একটু ঘুমাই, তারপর সকালে বাংলাদেশটাই মিস হয়ে যেত। মিস করাবো না আপনাকে, জানিয়ে দেবো ওয়েদার ডিটেলস। খুলনা এবং বরিশাল বিভাগে 2-1 জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা সহ সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আবহাওয়ায় বিরাজ করবে। আর এছাড়াও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, সৈয়দপুর এবং শ্রীমঙ্গল অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের এবং মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। ওয়েদার ফোরকাস্ট এমনটাই বলছে। রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। জানিয়ে দেব সর্বোচ্চ সর্বনিম্ন কোথায় ছিল, কত ছিল গতকালকে এই মুহূর্তে।
সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকালকে টেকনাফে, তা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 7.5 ডিগ্রি সেলসিয়াস। এবার আজকে সূর্যোদয়ের হিসাবটা 6:40 সূর্যোদয় হয়ে গেছে এবং সূর্য অস্ত যাবে ঠিক 5:22। বিভাগীয় শহরগুলোর খবর আপনার জন্য এই মুহূর্তে। প্রথমে আমার হাতে রয়েছে ঢাকা। আমরা দেখতেই পাচ্ছি ঢাকা আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 22.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 12.5 ডিগ্রি সেলসিয়াস, মানে গতকালকে চেয়ে একটু ভালো। চট্টগ্রাম পরবর্তী শহর আমার হাতে, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 27.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন হতে পারে 15.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 24.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 8.8 ডিগ্রি সেলসিয়াস, মানে বেশ কম। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সেখানে 25.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 11 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 11.9 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী শহর বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 23.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11.3 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ আমার হাতে রয়েছে সিলেট, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 12.8 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেইলস এবং ফিরে যাচ্ছে আমাদের আজমিরা টিনার কাছে। প্রিয় বন্ধু, সেই সাথে তোমাদের দুজনকে বলে রাখি অবশ্যই গাড়ির হেডলাইট ফগলাইট যেন ঠিক থাকে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল ওয়েদার ডিটেইলস। ধ্রুবী, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। ধ্রুবী, অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিলে। আর বিভাগীয় শহরগুলোর জন্য বোধহয় একটু সুখবর, কারণ তাপমাত্রা একটু বেড়েছে। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা দেখে নেব আজকের ছবিটি। যে ছবিটি আমরা আজকে আপনাদেরকে দেখাবো, সেই ছবিটি পাঠিয়েছেন নুরানা জাফরিন, নোয়াখালী থেকে ছবিটি পাঠিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর যারা যারা আমাদেরকে ছবি পাঠাতে চান, facebook.com/সকালে বাংলাদেশ। আমরা আজকে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। আর যারা জন্মদিন লিখে পাঠিয়েছেন নামগুলো ধরে আলাদা করে উল্লেখ করতে পারছি না, কারণ একদমই সময়টা আজকে সাপোর্ট করবে না। তবে আপনাদের প্রত্যেককে শুভ জন্মদিন অনেক ভালো কাটুক। আর আজকের জন্য আজমির টিনা এখান থেকেই বিদায় নিচ্ছে। তবে নতুন একটা সকালে আবারও আপনাদের সাথে বসে যাবে 1 ঘন্টা আড্ডা দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।